হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আমি ইশতিয়াক খান সুমন রয়েছি আপনাদের সাথে এবং ট্রান্সফরমারের এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আমার মতে মনে হয় যে আপনি যদি এই ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি ট্রান্সফরমার প্র্যাকটিক্যাল হোক আর থিওরিটিক্যাল হোক বা আপনি যদি পড়াশোনা করেন বা টেকনিক্যাল কাজ করেন, আপনাকে এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হবে এবং বুঝার চেষ্টা করতে হবে যে আসলে আমি আপনাদের কি বোঝাতে চেয়েছি। এবং আমি চেষ্টা করব যতটা সহজভাবে সম্ভব হয় আপনাদের সাথে বিষয়গুলো উপস্থাপনা করার। এবং আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, এই ধরনের ভিডিওগুলো করতে আসলে অনেক বেশি পরিশ্রম হয়। কেননা ভিডিওর লেন্থ অনেক বেশি হয়। এডিটিং থেকে শুরু করে সমস্ত কাজই কিন্তু অনেক বেশি সময় সাপেক্ষ। যার কারণে কিন্তু আমি রেগুলার আপনাদের ভিডিও দিতে পারছি না। ভিডিও দিতে অনেক বেশি লেট হয়ে যায় এবং আমি আপনাদের সাথে চেষ্টা করি যাতে সঠিক জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতে পারি। তার জন্য একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় আপনাদের জন্য ভিডিওগুলো করে থাকি। সো তার জন্য আপনারা একটা কাজই করবেন, রিকোয়েস্ট যেটা আপনাদের কাছে, যে আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, না টেনে, টেনে দেখবেন। এবং যারা আপনারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন। তাহলেই হবে। সো এখন আমরা এখানে আমাদের যে ক্লাসের টপিক সেটা হচ্ছে নন সেন্টার ট্যাপ ট্রান্সফরমার অ্যান্ড সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। সো এই নন সেন্টার ট্যাপ বা এই সেন্টার ট্যাপ ট্রান্সফরমার নাম দেখে ভয় পাওয়ার কোনো কিছু নেই। খুবই সিম্পল। আমরা যদি এর যে সিম্বল আছে, আমরা জানি নরমালি ট্রান্সফরমার সিম্বল কিরকম হয়ে থাকে। সো আমরা একটা জাস্ট ট্রান্সফরমার সিম্বল প্রথমে আমরা ড্র করি এবং আমাদের মাঝে ২ টা দাগ দেয়া থাকে। ওকে। সো এটা হচ্ছে এক ধরনের ট্রান্সফরমার। এখন এটা কোন ধরনের ট্রান্সফরমার আপনি এরকম সিম্বল দেখে বুঝে যেতে পারবেন যে আসলে এই সার্কিটে কোন ধরনের ট্রান্সফরমার ব্যবহার করেছে। আপনারা অনেক সময় সার্কিট ডায়াগ্রাম দেখতে পান। সেই সার্কিট ডায়াগ্রামে যদি এই ধরনের সিম্বল আঁকা থাকে তাহলে সিম্বল দেখে আপনি বুঝে ফেলবেন যে এটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার নাকি নন সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে। বা আপনি দেখা গেছে যে এখানে একটা নন সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে, আপনি চাচ্ছেন সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ব্যবহার করতে। তাহলে এটার বায়াসিং কিরকম হবে? সো এই ভিডিওতে কিন্তু আমরা বায়াসিং থেকে শুরু করে একটা কমপ্লিট সার্কিটও ডিজাইন করব। অলরাইট? সো এখন দেখেন, সো আমাদের ইনপুটে আমরা যদি এই ২ টা হচ্ছে আমাদের তার, সো এই ২ টা তারের যদি আমরা ধরে নিলাম যে আমাদের এটা হচ্ছে ফেজ এবং এটা আমাদের নিউট্রাল সাপ্লাই দিব। আপনি এই ক্ষেত্রে ইনপুটের বেলায় উপরে আপনি নিউট্রাল দিতে পারেন, নিচে ফেজ দিতে পারেন। কোনো অসুবিধা নেই। এসি লাইনে ফেজ নিউট্রাল নিয়ে কোনো চিন্তা করতে হয় না। সো এটা হচ্ছে আমাদের ইনপুট এবং মাঝে হচ্ছে আমাদের কয়েল বা কোর, আর এই পাশে থাকে আমাদের এটা আউটপুট। এখন ট্রান্সফরমারে আপনি দেখতে পাচ্ছেন ইনপুটে ২ টা তার এবং আউটপুটে ২ টা তার। তাহলে আউটপুটে কিন্তু আপনার পজিটিভ নেগেটিভ আমরা এইভাবে ডিফাইন করব না। আউটপুটের এটার কোনো পজিটিভ নেগেটিভ থাকে না। ঠিক আছে? সো আমরা যখন বায়াসিং করি, বায়াসিং করার পর আমাদের এখান থেকে পজিটিভ এবং গ্রাউন্ড এর জন্য এক্সট্রা ২ টি আলাদা তার বের হয়। ঠিক আছে? সেটা আমরা বায়াসিং এ দেখছি। সো এখন দেখেন, এই যে ট্রান্সফরমারের সিম্বলটা আঁকলাম, আমরা ইনপুট এবং আউটপুট দেখলাম। এই ট্রান্সফরমারটা আমরা যখন সিম্বলে দেখব তখন এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে আমাদের নন সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। আমরা চিত্র দেখে বুঝে ফেলবো এটা নন সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। কিভাবে আমরা বলছি? নন সেন্টার ট্যাপ। সো এটা হচ্ছে আমাদের একটি নন সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। কিভাবে বুঝলাম? কেননা এখানে দেখেন আউটপুটে মাত্র ২ টা তার দেয়া আছে। এবং এটার মাঝখান থেকে কোনো কিছু ট্যাপ করা নেই বা মাঝখান থেকে এটার কোনো গ্রাউন্ড লাইন টানা নেই। যখনই কোনো ট্রান্সফরমারের মাঝখান থেকে কোনো একটি তার থাকবে, অর্থাৎ আমরা গত যে প্র্যাকটিক্যাল ক্লাসটি দেখেছিলাম সেখানে দেখেছিলাম কি ২ টা একই রঙের তারের মাঝখানে একটি ভিন্ন রঙের তার দেয়া থাকে আউটপুটে। তাহলে ওই ট্রান্সফরমারটাকে আমরা বলব কি সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। সো সেটার সিম্বল কিরকম হবে? আমরা এখানে একটি সিম্বল এঁকে নিচ্ছি। এবং এটার মাঝখান থেকে যে কয়েলটা থাকবে এটার মাঝখান থেকে আমাদের আরো একটি তার বের হবে। এই তারটা বের করাই হয় সেন্টার ট্যাপ, অর্থাৎ একেবারে যে কয়েল থাকে সেই কয়েলের মাঝখান থেকে যেহেতু এই তারটা বের করা হয়, এই কারণে এই ট্রান্সফরমারটার নাম করা হয়েছে সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। সো এটারও বরাবরের মতো একপাশে আমরা ফেজ এবং নিউট্রাল থাকবে। তার থাকবে আরকি ২ টা তার থাকে, সেটাকে আমরা ফেজ এবং নিউট্রালের সাথে কানেকশন করে থাকি এবং অপর পাশে কি ৩ টা তার থাকে এবং ৩ টা তারের মধ্যে ধরেন যেকোনো কালার হতে পারে, সেম রঙের ২ টা তার থাকবে এবং বিপরীত রঙের বা অন্য কোনো কালারের একটা তার থাকবে। সাপোজ ধরেন এই ২ টা তার হচ্ছে আমাদের ব্লু কালার। এই ২ টা হচ্ছে ব্লু, মাঝখানেরটা ইয়েলো রঙের। এরকম হতে পারে, অথবা এই ২ টা দেখা গেছে আপনার হচ্ছে ব্লাক কালার, মাঝখানে একটা হোয়াইট কালার, অথবা ২ টা ব্লু মাঝখানে হোয়াইট। যেকোনো রঙের হতে পারে। কিন্তু বুঝানোর জন্য আপনার মাঝখানে যে তারটা এটা ব্যতিক্রম থাকবে আর সিমিলার তার ২ টা একই রঙের থাকবে। কারণ এটা হচ্ছে কয়েলের এ এবং বি প্রান্ত, ২ প্রান্ত থেকে ২ টা টানা হয়। সো এটা তাহলে আমাদের কি দাঁড়ালো? এটাকে আমরা বলব, এই ধরনের সিম্বল দেখলে যেটা আউটপুটে ৩ টা তার থাকবে সেটাকে আমরা বলব সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। সেন্টার ট্যাপ ট্রান্সফরমার।
সো এখন আমরা সিম্বল দেখে বুঝতে পারবো যে আমাদের এই ট্রান্সফরমারটি সেন্টার ট্যাপ ট্রান্সফরমার নাকি নন সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। এবং প্র্যাকটিক্যালিও আপনারা যখন ট্রান্সফরমারটি হাতে নিবেন তখন আপনারা এই যদি দেখেন ইনপুটে ২ টা তার এবং আউটপুটে ২ টা তার, তার মানে কি সেই ট্রান্সফরমারটা নন সেন্টার ট্যাপ। এবং যখন দেখবেন আউটপুটে ৩ টা তার, আমরা যারা গত প্র্যাকটিক্যাল ক্লাসটি আমরা যারা দেখিয়েছিলাম তারা কিন্তু অনায়াসে বুঝে ফেলেছেন চিত্র দেখে, সিম্বল দেখে, যে আসলে আমরা যে গত ভিডিওতে যে ট্রান্সফরমারগুলো দেখেছি সেগুলো কিন্তু কি সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ছিল। আর আমরা এখানে এখন ২ টার পার্থক্য এই কারণে বুঝলাম যে আসলে আপনি যখন কাজ করবেন, কাজের ক্ষেত্রে কিন্তু সবসময় আপনার কাছে যে সেন্টার ট্যাপ ট্রান্সফরমার থাকবে তা না। কাজের বিশেষে অনেক সময় আপনাকে নন সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ব্যবহার করতে হতে পারে। সেই ক্ষেত্রে যাতে আপনি কোথাও থেমে না যান বা আপনার কাজটা করতে না পারেন, এরকম যেন না হয়। আপনি যাতে সমস্ত কাজই সুন্দরভাবে করতে পারেন। এইজন্য এই ২ টা জিনিস। এখন আসা যাক যে এই নন সেন্টার ট্যাপ ট্রান্সফরমার কিভাবে বায়াস করবেন এবং সেন্টার ট্যাপ ট্রান্সফরমার কিভাবে বায়াসিং করবেন। বায়াসিং বলতে আমি এখানে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, যে আবার অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া বায়াসটা কি? এটা বুঝাতে চাচ্ছি যে আসলে এই ট্রান্সফরমারের আউটপুট থেকে আমরা যে কার্যকরী একটা ভোল্টেজ বের করব। ধরেন আমরা এই যে জায়গায় যে ট্রান্সফরমারটা নিলাম, এটা হচ্ছে ১২ ভোল্টের। অর্থাৎ ২২০ ভোল্ট থাকবে আমাদের ইনপুটে এবং এটার আউটপুট হবে কত? ১২ ভোল্ট। তো এই যে ১২ ভোল্টের জন্য আমাদেরকে এখান থেকে এই ট্রান্সফরমার আউটপুট থেকে একটা পজিটিভ আর একটা নেগেটিভ টার্মিনাল বের করতে হবে। তার জন্য আমাদের কি করতে হয়? রেকটিফাই করতে হয়। রেকটিফিকেশনের জন্য আমরা কি ব্যবহার করে থাকি? সেমিকন্ডাক্টর ডায়োড ব্যবহার করি। এই ডায়োডটা কিভাবে ব্যবহার করতে হবে আমাদের এই ট্রান্সফরমারের সাথে? পাশাপাশি ক্যাপাসিটর কিভাবে ব্যবহার করতে হবে? সেটাকে আমি বলছি বায়াসিং। অলরাইট? আই থিংক আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। সো আমরা এখন আরেকটা নতুন পেজ নিব। সো প্রথমত আমরা নন সেন্টার টেপ ট্রান্সফরমারটাকে যে বায়াসিং করতে হয়, সো এই বায়াসিংটা অনেকের কাছে একটু জটিল বলে মনে হয়। কেননা এখানে এজ ব্রিজ তৈরি করে নিয়ে দেন বায়াসিংটা করতে হয়। সো আই থিংক আমি এখানে একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনারা ফলো করলে আপনাদের কাছে ক্লাসটা বুঝতে অনেকটা সহজ হবে। সো এট ফার্স্ট আমরা ট্রান্সফরমার যে সিম্বলটা আছে সেটা ড্র করে নিব। ওকে। সো এখন আপনাদের কাজ যেটা হবে যে ট্রান্সফরমারের যে ডায়োডের বায়াসটা সেটা হচ্ছে এইচ ব্রিজ। এইচ ব্রিজ করতে গেলে আপনাকে ৪ টা ডায়োড ব্যবহার করতে হবে। সো ডায়োডের উপর কিন্তু আমাদের সেপারেট ক্লাস ছিল। যারা দেখেন নাই অবশ্যই দেখে নিবেন। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো এখন এই ৪ টা ব্যবহার করতে গেলে অনেকের কাছে অনেকটা হিমশিম খায় কিভাবে করে এটা নিয়ে অনেকে বুঝতে পারে না। সো আমি আপনাদের যে টেকনিকটা বলব যে ১ম এ একটা ডায়োড এখানে ড্র করবেন। দেন আরেকটা ডায়োড এটার পিছনে ড্র করবেন এভাবে। ঠিক সিমিলার ভাবে নিচেও একই কাজ করবেন। একইভাবে এখানেও ২ টা ডায়োড একই সেম টু সেম একইভাবে এখানে ড্র করে নিবেন। তো যারা ডিপ্লোমা পড়েন তাদের জন্য এই বিষয়টা অনেক বেশি দরকারি। কারণ আপনাদেরকে যদি বলা হয় এইচ ব্রিজ ড্র করতে, তখন আপনারা মেক্সিমাম ভুল করে বসেন। সো এই ভুলটা এখন থেকে আর হবে না। সো এরকম সিমিলার ড্র করার পর এই ২ টা প্রান্তকে জোড়া দিয়ে দিবেন। একটা প্রান্তের সাথে আরেকটা প্রান্ত লাগিয়ে দিবেন। বাস। ঠিক সামনের দিকেও লাগিয়ে দিবেন। এখন এটা আমাদের হয়ে গেল একটা এইচ ব্রিজ। অলরাইট? সো এই তারটাকে টেনে জাস্ট সামনের দিকে নিয়ে আসেন এবং এটার মাঝখানে কানেকশন করে দেন। ঠিক সিমিলার নিচেরটাকেও টেনে নিয়ে আসবো। আমরা এটার মাঝ থেকে কানেকশন করে দিব। এখন আমাদের এই যে সামনের অংশটা, এটাকে আমরা যদি সামনে টানি, সরি আমরা একটু সোজা করে টানার চেষ্টা করি। এইটা এবং এই পাশ থেকে আমাদের বের হবে গ্রাউন্ড লাইন। অর্থাৎ আমরা যদি এখান থেকে টানি, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লাইনে চলে আসবে। হয়ে গেল আমাদের গ্রাউন্ড। সো এখন দেখেন এই ট্রান্সফরমারে আমাদের ইনপুট হচ্ছে ফেজ এবং নিউট্রাল। আমি আবারও ড্র করে দিচ্ছি। ফেজ এবং নিউট্রাল এবং আমার কালারটা চেঞ্জ করে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং এখানে আমাদের সাপ্লাই হবে কি এসি ২২০ ভোল্ট এবং এই ট্রান্সফরমারটি আমরা ধরে নিচ্ছি এখন আমাদের জাস্ট বোঝার জন্য যেটা আমাদের ২২০ ভোল্ট বাই ১২ ভোল্টের একটি ট্রান্সফরমার। ওকে, এম্পিয়ার উল্লেখ করছি না, যেকোনো এম্পিয়ার হতে পারে, কোনো অসুবিধা হবে না। সো এখন এটার ইনপুটে ২ টা তার ছিল যেখানে আমরা এসি সাপ্লাই দিব। আউটপুটে ২ টা তার, সেখান থেকে আমরা হচ্ছে আবার ২ টা তার বের করেছি কার মাধ্যমে? ডায়োডের মাধ্যমে। এখন আপনি এই ডায়োডের যে চিহ্নটা সেটা কিভাবে দিবেন? এটাকে ধরবেন D1, এর বিপরীতে ক্রস করবেন। এটাকে ধরবেন D2, এটা যদি ধরেন D3, এখানে D3 বা D4 যেটাই ধরেন কোনো অসুবিধা নাই। এটা হচ্ছে আমাদের তাহলে D4 হবে। সো ৪ টা ডায়োডকে আমরা বায়াসিং করে আমাদের আউটপুটে আমরা কি একটা পজিটিভ টার্মিনাল পেলাম, আরেকটা কি গ্রাউন্ড টার্মিনাল পেলাম। এটাই হচ্ছে আমাদের সার্কিটের জন্য পজিটিভ হবে এবং আমাদের সার্কিটের জন্য গ্রাউন্ড সাপ্লাই হবে। ঠিক পাশাপাশি আপনারা যে কাজটা করবেন, এই যে আমাদের যে পজিটিভ টার্মিনাল, এই পজিটিভ এবং গ্রাউন্ডের সাথে আমরা আরেকটা তার টেনে নিচ্ছি এখানে। এইখানে আমরা একটা ক্যাপাসিটর ব্যবহার করব। এবং এইখানে যে ক্যাপাসিটরটা ব্যবহার করা হয়, এই ক্যাপাসিটরটাকে বলা হয়
ফিল্টারিং ক্যাপাসিটর কেন করা হয় এটা আমরা ক্যাপাসিটর ক্লাসে জেনেছিলাম। তারপর আমি আরেকবার বলে দিচ্ছি। সাপোজ আমরা এখানে একটা ক্যাপাসিটরের ভ্যালু কত মানের ব্যবহার করবেন সেটা ক্যাপাসিটরের ক্লাসে বলা হয়েছে। যদি না বলে থাকি তাহলে সামনে আরেকটা ক্লাস হবে যে এখানে আসলে কত মানের ক্যাপাসিটর আপনি ব্যবহার করবেন, কত ভোল্টেজের, সেটার উপর আমরা একটা সেপারেট ক্লাস করব। ওকে, সো এখন দেখেন আমরা এখানে একটা কি ক্যাপাসিটরের যে পজিটিভ টার্মিনাল থাকবে এবং অবশ্যই এটা কি হবে আমাদের ইলেক্ট্রোলাইট ক্যাপাসিটর ব্যবহার করবেন। এটা হচ্ছে ইলেক্ট্রোলাইট ক্যাপাসিটর হবে। ইলেক্ট্রোলাইট ক্যাপাসিটর কি অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ থাকে। পজিটিভকে পজিটিভের সাথে সংযোগ করবেন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এই প্রান্ত থেকে যেই তারটা বের হবে এই তারটা হচ্ছে কি আমাদের পজিটিভ ভোল্টেজ বের হবে। আর ক্যাপাসিটর পজিটিভের সাথে এই পজিটিভ সংযোগ করবেন, আর ক্যাপাসিটরের নেগেটিভ সাথে আমাদের যে গ্রাউন্ডের যে টার্মিনাল বের করেছি এটার সাথে জাস্ট আড়াআড়ি প্যারালাল ভাবে এটাকে কানেকশন করে দিবেন। ঠিক একইভাবে আমরা এখানে চাইলে আরো একটি কি যে সিরামিক ক্যাপাসিটর আছে সেটাও চাইলে ব্যবহার করতে পারি। সো আপাতত জাস্ট আমরা এতটুকুই দেখি যে এখানে কি হয়। এখানে সাপোজ আমরা ধরে নিলাম 1000 মাইক্রোফ্যারাড এবং 25 ভোল্টের একটি ক্যাপাসিটর এখানে ব্যবহার করছি। সো এই যে ক্যাপাসিটরটি 12 ভোল্টের হলে এখানে আপনারা কত ভোল্টেজ পাবেন? ধরেন 18 ভোল্ট বা 19.2 ভোল্ট এই ধরনের একটা ভোল্টেজ পাবেন। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। বা 17 ভোল্ট আসতে পারে, 16 ভোল্ট আসতে পারে। কিছু, কিছু ক্ষেত্রে 15 ভোল্ট আসে। সো সেটা আমরা দেখব যে আসলে আমাদের আউটপুটে কত ভোল্টেজ আসে সেটা আমরা পরবর্তীতে দেখব প্র্যাকটিক্যাল ভাবে। সো এখন দেখেন এই যে আমরা একটা সার্কিট ড্র করলাম, এই সার্কিটটা থেকে আপনার যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা আগে ক্লিয়ার হতে হবে। প্রথমত আমাদের ট্রান্সফরমারটা হচ্ছে কি নন সেন্টার ট্যাপ ট্রান্সফরমার, অর্থাৎ নন সেন্টার ট্যাপড ট্রান্সফরমার। এবং এই ট্রান্সফরমারের ইনপুট আমরা দিয়েছি কত 220 ভোল্ট। তার মানে আমাদের আউটপুটে পাওয়ার কথা 12 ভোল্ট এবং আউটপুটে আমাদের জাস্ট 2টা তার ছিল এবং এটাও কি আমাদের এসি। এই পর্যন্ত কিন্তু আমাদের ধরে নিতে পারি আমাদের জাস্ট এসি ছিল। জাস্ট সে কি করেছে ম্যাগনেটিকলি ফ্লাক্সের মাধ্যমে আমাদের ভোল্টেজটাকে কমিয়ে দিয়েছে। ইনপুটে বেশি ভোল্ট ছিল, আউটপুটে কম ভোল্ট। কিন্তু আমাদের এই এসিকে ডিসি করার জন্য কি করার প্রয়োজন? রেকটিফিকেশন করার প্রয়োজন। রেকটিফিকেশন করার জন্য আমরা ডায়োড ব্যবহার করি। যেহেতু এখানে নন সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে এই কারণে আমাদের এইখানে যে ট্রান্সফরমার যে প্রক্রিয়াটা যে প্রসেসটা ব্যবহার করা হয় এটাকে আমরা বলে থাকি এইচ ব্রিজ। এইচ ব্রিজ বলা হয়ে থাকে। এইচ ব্রিজ প্রক্রিয়ায় আমরা কি করেছি? আমরা রেকটিফিকেশন করেছি। রেকটিফিকেশন করার ফলে এসি সিগন্যালটা ডিসি সিগন্যালে কনভার্ট হয়েছে। সো যেহেতু আমরা এখানে ডিসি সিগন্যালে কনভার্ট করেছি সো এখানে কি আমরা মডিফাই ডিসি সিগন্যাল পেয়েছি। কেননা ডিসি সিগন্যালের সাথে কিছুটা এসি সিগন্যাল ওভারল্যাপিং হতে পারে বা কিছুটা আমাদের বলতে পারি যে আমাদের এই যে সিগন্যালটা একেবারে পিওর সিগন্যাল না। সো এই সিগন্যালটাকে কিভাবে আমরা পিওর করতে পারি? ধরেন এসি সিগন্যালটা কিরকম? একটু জাস্ট আমি ডিটেইলস বলি। যদি আপনাদের অনেকের বুঝতে একটু অসুবিধা হয়ে যেতে পারে। তাও একটু ডিপথ না বোঝালে আসলে বিষয়গুলো ক্লিয়ার হয় না। ধরেন এটা হচ্ছে আমাদের একটা এসি সিগন্যাল। আমরা সকলেই জানি এসি সিগন্যাল হচ্ছে এরকম। দেন ডিসি সিগন্যাল হওয়ার কথা কিরকম? ডিসি সিগন্যাল হওয়ার কথা হচ্ছে যে একেবারে স্ট্রেইট। ডিসি সিগন্যাল মানে হচ্ছে এরকম। কিন্তু আমরা যখন এই ডায়োড ব্যবহার করার পরও আমরা যে আউটপুটের যে সিগন্যালটা পাবো সেটা কিরকম হবে? একেবারে স্ট্রেইট হবে না। কিছুটা এবড়ো-থেবড়ো ঢেউ এরকম আসতে পারে। কেননা এর ভিতরে কিছু নয়েজ আসবে। যার কারণে কিছুটা নেগেটিভ সিগন্যাল, কিছুটা পজিটিভ সিগন্যাল আসতে পারে এর ভিতর দিয়ে। তো যখনই কিনা এই ধরনের সিগন্যাল আসে তখন আমরা কি করি? এর ভিতরে একটা ক্যাপাসিটর ব্যবহার করে দেই। ক্যাপাসিটরের কাজ কি? তার ভিতরে চার্জ সঞ্চয় করে রাখা। সে কি করে? এই যে এবড়ো-থেবড়ো উঁচু-নিচু যে সিগন্যাল গুলো আছে তার ভিতরে নিয়ে সে স্মুথ ভাবে ছাড়ে। সো তার ভিতরে যখন স্মুথ করে ছাড়ে সে সিগন্যালটাকে, তখন এই সিগন্যালটা এরকম অনেকটা স্ট্রেইট লাইনের মতো হয়। যদিও বাস্তবিক অর্থে একেবারে পিওর ডিসি সিগন্যাল কখনোই পাওয়া সম্ভব না। কিন্তু থিওরিটিক্যাল ভাবে আমাদের মেনে নিতে হবে যে আমরা ক্যাপাসিটর ব্যবহার করার ফলে আমাদের আউটপুটের সিগন্যালটা এরকম স্ট্রেইট ডিসি সিগন্যাল হবে। এবং দেখেন এখানে আমাদের ভোল্টেজ ছিল কত? 220 ভোল্ট এবং আমরা এখানে পেয়েছি ধরে নিচ্ছি এখন যদি আমরা একেবারে 12 ভোল্ট পাবো না তারপর ধরে নিচ্ছি এখানে আমরা পাচ্ছি 12 ভোল্ট এবং এটা কি? ইনপুটে ছিল আমাদের এসি সিগন্যাল, আউটপুটে পেলাম ডিসি সিগন্যাল। অলরাইট। আর এটা হচ্ছে আমাদের মডিফাই এসি বা মডিফাই ডিসি হবে, এসি হবে না। এটা হচ্ছে আমাদের মডিফাই একটা সিগন্যাল। আই থিংক ক্লিয়ার। আপনাদের কাছে একেবারেই ক্লিয়ার হয়ে গেছে আমার কাছে মনে হয়। আমি যতটুকু বুঝতে পারি যে ক্লিয়ার করেছি। যদিও আমরা একটু ডিটেইলস বুঝার চেষ্টা করছি। কারণ ডিটেইলস না বুঝলে আসলে আপনার কাছে বিষয়গুলো একেবারে নিট অ্যান্ড ক্লিন হবে না। এর জন্য। তো দেখেন
আমরা এতটুকু বুঝে গেলাম যে আমাদের একটা ট্রান্সফরমারকে বায়াসিং করার জন্য নন সেন্টার ট্যাপ ট্রান্সফরমারকে বায়াসিং করার জন্য ৪ টা ডায়োডের প্রয়োজন হয় এবং এরপরে আমরা একটি ক্যাপাসিটর ব্যবহার করে সেটাকে ফিল্টারিং করে আমরা আউটপুট একটা পিওর ডিসি সিগন্যালে কনভার্ট করি। অর্থাৎ অনেকেই মনে করে থাকেন ট্রান্সফরমার ব্যবহার করলে এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে কনভার্ট করা হয়। আসলে বাস্তবিক অর্থে তা না। আমরা এসিকে এসিতেই কনভার্ট করি, শুধু ভোল্টেজ লেভেল কমিয়ে দিই অথবা বাড়িয়ে দিই। ওকে, সো এতটুকু আমাদের হয়ে গেল। এখন আপনাদের ভিতরে অনেকেই বলতে পারেন যে ভাইয়া বাস্তবে আমরা যখন বই-টইয়ে দেখি তো সেই ক্ষেত্রে তো এসবিএস এরকম থাকে না। সেই ক্ষেত্রে এসবিএসটা কিরকম থাকে সেটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে আপনাদের কাছে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। সো আমরা যদি এখানেও ডায়োড ড্র করি, আমরা এরকম ৪ টা ডট দিব আগে। এই ৪ টা ডটের ভিতরে আমরা ৪ টা ডায়োড ড্র করব। কিভাবে ড্র করব? আমরা ১ম এ এই পাশে একটা ডায়োড ড্র করে নেই। দেন এই যে ডায়োডটা আছে এটা যেরকম থাকবে এই পাশেরটা ঠিক একই রকম। অর্থাৎ একই দিকে মুখ থাকবে। সিমিলার এইখানে আমরা একটা ডায়োড ড্র করব। জাস্ট উপরে যেটা আছে সেম এটাই হবে। জাস্ট দেখতে একটু ব্যতিক্রম লাগে। এই কারণে আপনাদের অনেকে বুঝতে অসুবিধা হয়। সো দেখেন, এইটার মাথা যাবে এটার পিছনের দিকে, এটার মাথা এটার পিছনের দিকে, কিন্তু এই ২ টার মাথা একই দিকে থাকবে। তখন আমরা এই যে ডটগুলা ড্র করেছিলাম এগুলোকে হাতে ফ্রি হ্যান্ড টেনে নিব। গ্রাফিক্স প্যাডে একটু অসুবিধা হচ্ছে ড্র করতে। তারপর চেষ্টা করছি যতটুকু সুন্দর করা যায়। ওকে, যাই হোক অতটা সুন্দর হয়নি। আমি একটু আরেকটু এডিট করি। তো আপনারা এই ধরনের দেখে থাকেন যে ডায়োডের যে এজ ব্রিজটা সেটা এরকম হয়। এবং এইখান থেকে হচ্ছে মূলত আমাদের কি উপরের দিকে চলে যাবে এবং এইখান থেকে নিচের দিকে যে তারটা থাকে আউটপুটের যে ২ টা তার, এই ২ টা তার হচ্ছে এই ২ টা অর্থাৎ কয়েলের দিকে যাবে। আর এই পিছন থেকে হচ্ছে আপনারা গ্রাউন্ডের সিগন্যাল দেখবেন। বই পুস্তকে দেখবেন যে এখান থেকে এইভাবে গ্রাউন্ড দেওয়া হয়। এখানে গ্রাউন্ড দেওয়া হয় আর এইখান থেকে আউটপুট নেওয়া হয়। ঠিক আছে? এই গেল আমাদের এইচবিস। আপনার এরকমটা হলে হবে। কিন্তু আমি যে প্রক্রিয়া দিয়েছি, এই প্রক্রিয়ায় আপনি যদি এইচবিসটা ড্র করেন আপনার ডায়োডের যে পজিটিভ নেগেটিভ বা এর যে আ বায়াসিং টা সেটা কিন্তু প্রপারলি হয়, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আর এইভাবে করলে অনেক সময় কি করেন আপনারা এটার মাথা নিচের দিকে বিপরীত দিকে দিয়ে দেন, উল্টাপাল্টা হয়ে যায়। সো এভাবে যদি না পারেন ড্র করার দরকার নেই। এইচবিস বললে আপনি যদি এই প্রক্রিয়ায় ড্র করেন তাহলে কিন্তু আপনার সার্কিটটা ড্র হবে। সো এখন দেখা যাক সেন্টার ট্যাপ ট্রান্সফরমার কিভাবে আমাদের বায়াস করতে হয়। সো সিমিলার আমি আগের মতো আবার ট্রান্সফরমারটা ড্র করে নিব। ওকে। এবং এটার মাঝখানে একটা সেন্টার ট্যাপ করা থাকবে। এই কারণে এই ট্রান্সফরমারটাকে আমরা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার বলছি। এখন এই ক্ষেত্রে দেখেন খুবই সহজ। নন সেন্টার ট্যাপ ট্রান্সফরমার থেকে সেন্টার ট্যাপ ট্রান্সফরমার বায়াস করা খুবই সহজ হয়। এই যে ২ পাশে ২ টা যে আউটপুটের তার আছে, এই ২ তারে আপনি ২ টা ডায়োড সংযোগ করে দেন। এই কারণেই কিন্তু আপনার সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের জনপ্রিয়তা দিন, দিন বাড়ছে। এই কিছু কারণেই। এটার বায়াসিং প্রণালী খুবই ইজি। এইচ-ব্রিজ বানাতে হয় না। কারণ প্র্যাকটিক্যালি আপনারা যখন এইচ-ব্রিজ বানাতে যান তখন ১২ টা বাজায় দেন একদম। সো সেই জিনিসটা থেকে এটা অনেকটাই সেফ। ওকে। সো এই গেল। আমাদের এই প্রান্ত থেকে হচ্ছে আমাদের পজিটিভ যেটা আছে সেটা বের হবে। সো আমরা এখান থেকে জাস্ট পজিটিভ তারটা টেনে নিব। আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ডের সাথে চলে যাবে। মাঝখানে সেন্টার টেপ করা সব বুঝতে সুবিধা হয়। যেটা ব্যতিক্রম কালার থাকবে সেটাই হচ্ছে আপনার কি সেন্টার ট্যাপ করা এবং সেটাই হচ্ছে আপনার গ্রাউন্ড টার্মিনাল। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। এই গ্রাউন্ড। আর এখানে হচ্ছে আমাদের কি জাস্ট পজিটিভ যে আউটপুটটা সেটা বের হবে। সো পজিটিভ আউটপুট যদি বের হয় সো পূর্বের মতো আমরা সিমিলার এখানেও কি করব একটি ক্যাপাসিটর ব্যবহার করব। ক্যাপাসিটর ব্যবহার করব। এখন দেখেন সিমিলার আমাদের এখানে হচ্ছে ফেজ এবং নিউট্রাল এবং এসি ২২০ ভোল্ট এবং ট্রান্সফরমারটি ধরে নিচ্ছি ২২০ ভোল্ট বাই ১২ ভোল্টের একটি ট্রান্সফরমার। আর এখানে ডায়োড ব্যবহার করা হয়েছে ২ টি। আপনারা অ্যাসাইন করবেন D1 এবং D2 লিখে অ্যাসাইন করে নিবেন। D1, D2 যেকোনোটা হতে পারে, কোনো অসুবিধা নেই। আর এখানে ক্যাপাসিটর ব্যবহার করবেন। ক্যাপাসিটরের পজিটিভ এই পজিটিভের সাথে আসবে। আর এখানে ক্যাপাসিটর কত? সাধারণত ফিল্টারিং ক্যাপাসিটর হচ্ছে আমি বলে দেই ১০০০ মাইক্রোফ্যারাড অথবা আপনারা ২২০০ মাইক্রোফ্যারাড ব্যবহার করতে পারেন, ৪৭০০ মাইক্রোফ্যারাড ব্যবহার করতে পারেন। এই ধরনের যে ক্যাপাসিটর গুলো নরমালি এদেরকে বলা হয় ফিল্টারিং ক্যাপাসিটর এবং ভোল্টেজ ২৫ ভোল্ট ব্যবহার করতে পারেন এবং এটাকে বলা হয় ফিল্টারিং ক্যাপাসিটর।
সো এই ধরনের মানগুলো তো ব্যবহার করলেন। এখন এইখানে যে আমরা 25 ভোল্ট কেন ব্যবহার করলাম এটা একটু শর্টকাট বলে দেই। অর্থাৎ আমরা এখানে যেই ভোল্টেজটা হিসাব করব সেটা হচ্ছে যে আমাদের যে ক্যাপাসিটরের ভোল্টেজ যেটা হবে ভোল্টেজ যেটা হবে আমাদের যে নমিনাল ভোল্টেজ থাকবে 1.5 ইনটু নমিনাল ভোল্টেজ। সো নমিনাল ভোল্টেজ দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমি বলে দিচ্ছি। নমিনাল ভোল্টেজ কোনটা? 1.5 ইনটু সাপোজ আপনি এটার আউটপুটে কত ভোল্ট পাওয়ার কথা? যেহেতু 220 ভোল্ট বাই 12 ভোল্ট তার মানে আমরা এখানে 12 ভোল্ট। তো এই 12 ভোল্ট আমরা যদি গুণ করি 1.5 ইনটু 12 ভোল্ট কত আসে? 1.5 ইনটু 12 কত আসলো? 18 ভোল্ট। অর্থাৎ আমাদের ন্যূনতম যে ক্যাপাসিটরের ভোল্টেজ থাকবে সেটা একেবারে ন্যূনতম কত ভোল্ট? 18 ভোল্ট হতে পারবে। কিন্তু আমরা যেহেতু ক্যালকুলেশন করে দেখলাম যে এখানে 15 ভোল্ট বা আমরা প্র্যাকটিক্যালি দেখব 15 ভোল্ট, 16 ভোল্ট বা 18 ভোল্ট আসতে পারে। সো আমাদের মিনিমাম তারপরে আমরা কি 18 ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করতে পারবো। কিন্তু মার্কেটে দেখবেন 18 ভোল্টের ক্যাপাসিটর পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আমরা এর থেকে বেশি মানের হচ্ছে 25 ভোল্টের ক্যাপাসিটর পাওয়া যায়। সো এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাইয়া তাহলে 25 ভোল্টের জায়গায় কি আমরা 35 ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করতে পারবো না? 50 ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করতে পারবো না? অবশ্যই পারবেন। এই ভোল্টেজের উপরের লেভেলের যেকোনো ভোল্টেজের এই যে এই ক্যাপাসিটরগুলো যেমন 1000 মাইক্রোফ্যারাড, 2200 মাইক্রোফ্যারাড, 4700 মাইক্রোফ্যারাড এগুলোকে বলা হয় ফিল্টারিং ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরগুলো আপনি 18 ভোল্টের উপরে যেকোনো ভোল্টেজের ক্যাপাসিটর ব্যবহার করতে পারবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু আমরা ইলেকট্রনিক্স কাজ করি, এক্ষেত্রে কিন্তু আপনার ৳1 র দামও অনেক বেশি। সো আপনি যেহেতু বেশি ভোল্টেজের ক্যাপাসিটর ব্যবহার করতে যাবেন, সেক্ষেত্রে আপনার সেই বেশি ভোল্টেজের ক্যাপাসিটরে কিন্তু সাইজে অনেকটা মোটা হবে, বড় হবে, হাইট বেশি হবে। সেক্ষেত্রে আপনার যে ডিজাইনটা সেটা দেখতে সুন্দর লাগবে না। সো সো চেষ্টা করবেন সামঞ্জস্য রেখে একেবারে যেমন 18 ভোল্ট মার্কেটে পাওয়া না গেলে আপনি সেক্ষেত্রে 25 ভোল্ট এর ক্যাপাসিটর ব্যবহার করতেন। এখন আপনার কাছে 25 ভোল্ট নাই, তাই বলে যে 35 ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করতে পারবেন না, তা কিন্তু না। অবশ্যই ব্যবহার করতে পারবেন। 50 ভোল্টের ব্যবহার করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে বেশি উপরে না যাওয়াটাই বেটার। কাছাকাছি ভ্যালুতে থাকাটা সবচেয়ে বেস্ট। অলরাইট? সো এই গেল আমাদের সমস্ত ব্যাপার যে আসলে সেন্টার ট্যাপ ট্রান্সফরমার কিভাবে বায়াস করবেন, নন সেন্টার ট্যাপ ট্রান্সফরমার কিভাবে বায়াসিং করবেন এর A to Z। এখন আমরা এর পিছনে যদি একটা LM ভোল্টেজ রেগুলেটর আইসি ব্যবহার করি, তাহলে আমরা ফিক্সড 12 ভোল্ট চাইলে আউটপুটে বের করতে পারবো। সো আমরা এটা হচ্ছে পরবর্তী একটা ক্লাসে আমাদের আসলে দেখতে হবে। আমি চেয়েছিলাম এই ক্লাসের পরে সরাসরি প্র্যাকটিক্যালটা করব। কিন্তু অলরেডি এই ক্লাসের লেন্থ এত বেশি হয়ে গেছে। সো এই ক্লাসের পরে আমরা আরেকটা জাস্ট শর্ট ক্লাস হবে হয়তো 10 মিনিট বা 12 মিনিটের। সেই ক্লাসে আমরা এটার পাশাপাশি LM সম্পর্কে জানবো। LM হচ্ছে আপনি ইনপুটে ধরেন 18 ভোল্টেজ দিলেন, কিন্তু আউটপুটে আপনি চাচ্ছেন ফিক্সড একটা ভোল্টেজ। যেহেতু এখানে ট্রান্সফরমার ব্যবহার করা হচ্ছে এবং এর ভিতরে কয়েল আছে। কয়েল থাকার কারণে এবং এর যদি ইনপুটের যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, তাহলে আউটপুটের কি ফ্রিকোয়েন্সিটাও চেঞ্জ হবে। পাশাপাশি কি হবে আমাদের এখানে যে ভোল্টেজটা আছে আমরা কিন্তু এখানে কোনো ফিক্সড ভোল্টেজ পাবো না। দেখা গেল একবার চেক করলাম আমরা এখানে দেখলাম 18 ভোল্ট। আরেকবার চেক করলাম দেখলাম 18.5 ভোল্ট। সো এই ধরনের এই যে 0.5 ভোল্ট বেড়ে গেল, এটা কিন্তু আমাদের একটা ইলেকট্রনিক সার্কিটের জন্য অনেক বড় ব্যাপার। সো সেই ক্ষেত্রে আমরা LM নামক একটা হচ্ছে আইসি পাওয়া যায়। সাপোজ LM 7812 আইসি, এই ধরনের আইসি যদি আমরা যখন ব্যবহার করি, সেই আইসির কারণে কি হয় আমাদের আউটপুটে যে ভোল্টেজটা সেটা ফিক্সড 12 ভোল্টে থেকে যায়। সো এতে করে আমাদের ইলেকট্রনিক সার্কিটে যদি আমরা 12 ভোল্টের কোনো ডিভাইসকে অপারেট করতে চাই, ফিক্সড 12 ভোল্টের, তাহলে আমরা ফিক্সড 12 ভোল্ট দিয়ে সেই ডিভাইসটাকে আমরা চাইলে অপারেট করতে পারি। সো এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখব। সো যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। ধৈর্য ধরে বুঝার চেষ্টা করেছেন এবং আমিও আপনাদের বুঝানোর চেষ্টা করেছি যতটা সহজভাবে সম্ভব হয় আমার দ্বারা। সো আপনারা এতক্ষণ কষ্ট করে দেখেছেন। সো আরেকটু কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়েন। তাহলে আমার কাছে আরো উৎসাহ লাগে যে আসলে ভিডিওতে লাইক ভালো আসছে। আপনারা কমেন্ট করছেন। এগুলো দেখার পর আসলে ভিডিও করার উৎসাহটা বেড়ে যায় এবং দ্রুত ভিডিও করার চেষ্টা করে থাকি। সো আর যারা কিনা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ক্লাস পেতে হলে অবশ্যই লাল বাটনটাকে কালো করে রাখবেন এবং পাশের যে ঘন্টা বাটনটা আছে সেটা দেখবেন অ্যাক্টিভ অবস্থায় আছে কিনা, অর্থাৎ বাজানো অবস্থায় আছে কিনা, তাহলেই হবে। সো গাইস এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।